আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো। অধ্যায়টির নাম পরিবেশ রসায়ন। গত ক্লাসে আমরা আরহেনিয়াসের মতবাদ সম্পর্কে জেনেছি, ব্রনস্টেড-লাউরির মতবাদ সম্পর্কে জেনেছি, লুইসের মতবাদ সম্পর্কে জেনেছি, মিঠা পানির উৎস সম্পর্কে জেনেছি। পাঠের শিরোনাম পানির বিশুদ্ধতার মানদণ্ড। আজকের আলোচনার বিষয়সমূহ হচ্ছে মিঠা পানির গুরুত্ব, ক্ষরতা, পিএইচ, দ্রবীভূত অক্সিজেন, প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা, রাসায়নিক অক্সিজেন চাহিদা, মোট দ্রবীভূত কঠিন। মিঠা পানির গুরুত্ব। উদ্ভিদের জীবনে মিঠা পানির গুরুত্ব। ১ নাম্বার, প্রোটোপ্লাজমের সত্তা রক্ষায় পানি ব্যবহৃত হয়। খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। উদ্ভিদের বর্ধনে ব্যবহৃত হয়। কোষের স্বাভাবিক বৃদ্ধিতে ভূমিকা রাখে। জনন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। স্বতঃস্ফূর্তভাবে প্রশোধন ক্রিয়া চালনা করতে ব্যবহৃত হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। বিক্রিয়ার মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। বিষক্রিয়া ধ্বংস করতে ব্যবহৃত হয়। পরাগায়নে ব্যবহৃত হয়। বিক্রিয়ার উপাদান হিসেবে ব্যবহৃত হয়। দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। ফল ও বীজের বিস্তারে ব্যবহৃত হয়। এখন আমরা ছবির মাধ্যমে একটু মিঠা পানির গুরুত্ব বা ব্যবহার দেখার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে কৃষিকাজে মিঠা পানি ব্যবহৃত হচ্ছে। এখানেও কিছু ব্যবহারের কথা বলা আছে। আমরা যেগুলো বলেছি সেগুলো একটু ছবির মাধ্যমে দেখার চেষ্টা করব। এরপরে যেটা দেখা যাচ্ছে কৃষিক্ষেত্রে আমরা আগে দেখলাম, এবার দেখা যাচ্ছে চারা রোপণে ব্যবহার করা হচ্ছে, সবজি পরিচর্যায় ব্যবহার করা হচ্ছে, বন জঙ্গলে গাছের জীবন ধারণের জন্য পানি ব্যবহৃত হয় সেটি দেখা যাচ্ছে। খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। আমরা এখানে বেশ কয়েকটা ছবি দেখতেছি। যেদিকে পানি আছে সেদিকে গাছের পাতা আছে, যেদিকে পানি নেই সেদিকে গাছের পাতা নাই। তার অর্থ পানি না থাকার কারণে গাছ খাদ্য তৈরি করতে পারতেছে না, তাই এই অংশটা মারা গেছে। এখানে যে কয়টা ছবি দেখানো হয়েছে প্রত্যেকটা ছবিতে দেখা যাচ্ছে এইদিকে দেখা যাচ্ছে যেটার মধ্যে পানি আছে সেটা একেবারেই সতেজ আছে, সবুজ পাতা আছে। পানির পরিমাণ কমে গেছে, পাতা হলুদ হয়ে গেছে, পানি নেই, একেবারে সব পাতা ঝরে পড়ে গেছে। উদ্ভিদের খাদ্য তৈরি করার জন্য পানি অপরিহার্য একটা উপাদান। পানি থাকলে খাদ্য তৈরি করতে পারে, পানি না থাকলে খাদ্য তৈরি করতে পারে না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পানি ব্যবহৃত হয়। এখানে দেখা যাচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং পানি সূর্যালোকের উপস্থিতিতে ফটোসিনথেসিস যেটা ইংরেজিতে বলে সেটার সাহায্যে কার্বোহাইড্রেট তৈরি করতেছে। এই কার্বোহাইড্রেট বিভিন্ন প্রক্রিয়া উদ্ভিদের দেহে শক্তি যোগান দিচ্ছে। তাহলে কার্বোহাইড্রেট তৈরি করার জন্য আমার পানি অপরিহার্য একটা উপাদান। মানুষ ও অন্যান্য প্রাণীর জীবনে মিঠা পানির গুরুত্ব দেখব এবার আমরা। ১ নম্বরে প্রাণীর খাদ্য জীবন ধারণের বাহক হিসেবে ব্যবহৃত হয়। প্রাণীর খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। জনন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে এবং স্বাভাবিক বংশবিস্তারে ব্যবহৃত হয়। কোষের স্বাভাবিক বৃদ্ধিতে ব্যবহৃত হয়। বিভিন্ন বায়োলজিক্যাল বিক্রিয়ার উপাদান হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন বায়োলজিক্যাল বিক্রিয়ার দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন বিষক্রিয়া ধ্বংস করতে ব্যবহৃত হয়। প্রাণীদেহের তাপের স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখে। অন্যান্য গুরুত্ব: রান্নার কাজে ব্যবহৃত হয়, কৃষিকাজে ব্যবহৃত হয়, মৎস্য চাষে ব্যবহৃত হয়, বয়লারের স্থায়িত্ব বৃদ্ধিতে শিল্প কারখানায় ব্যবহৃত হয়, কাপড় পরিষ্কার করতে ব্যবহৃত হয়, কাপড়ের দাগ উঠাতে ব্যবহৃত হয়। এবার আমরা ছবির মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। মানুষের জীবন ধারণের জন্য পানি অপরিহার্য। এখানে মানুষের বিভিন্ন অংশে কত পার্সেন্ট পানি থাকে সেটা দেওয়া আছে। ব্রেইনে 75% পানি থাকে, ব্লাডে 83% পানি থাকে, হার্টে 79% পানি থাকে, হাড়ের মধ্যে 22% পানি থাকে, মাসেলসে 75% পানি থাকে, লিভারে 85% পানি থাকে, কিডনিতে 83% পানি থাকে। সুতরাং আমাদের জীবন ধারণের জন্য পানি অপরিহার্য একটা উপাদান। এখানে দেখা যাচ্ছে জলজ উদ্ভিদ, পানি থাকলে এই উদ্ভিদগুলো বেঁচে থাকবে, পানি যদি না থাকে তাহলে উদ্ভিদটা বাঁচতে থাকবে না। পানিটা অবশ্যই মিঠা পানি হতে হবে।
এখানে দেখা যাচ্ছে চিংড়ি মাছ, মিঠা পানির মাছ। এটা পানি যদি মিঠা পানি থাকে তাহলে মাছটা পানিতে বসবাস করতে পারবে, তার বংশবৃদ্ধি করতে পারবে। পানি না থাকলে সে করতে পারবে না। প্রাণীর খাদ্য ও জীবন ধারণের বাহক হিসাবে ব্যবহৃত হয়। এখানে দেখা যাচ্ছে মানুষ পানি খাচ্ছে। একটু আগে আমরা দেখলাম মানুষ জীবন ধারণের জন্য পানি কতটা গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন প্রাণী পানি খাচ্ছে। এখানে একটি হাতি তার শরীরের উত্তাপ নিবারণের চেষ্টা করতেছে পানির সাহায্যে। আর এখানে জলজ প্রাণী কুমির দেখা যাচ্ছে যে পানিতেই তার বসবাস, পানি ছাড়া বাস করতে পারে না। প্রাণীদেহের তাপের স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখে। দেখা যাচ্ছে এখানে বাচ্চারা পানিতে গোসল করতেছে। প্রচন্ড তাপ, খরতাপ যখন শুরু হয় তখন পানিতে গোসল করলে অনেক ভালো লাগে। তাপের স্থিতিশীলতা রক্ষা হয়। এখানে দেখা যাচ্ছে জলহস্তী, এখানে হস্তী, সবাই পানি ব্যবহার করে জীবন ধারণের জন্য, তাপের স্থিতিশীলতা রক্ষা করার জন্য। বিভিন্ন বায়োলজিক্যাল বিক্রিয়ায় দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়। ওয়াটারকে বলা হয় ইউনিভার্সাল সলভেন্ট। যেমন আমরা খাদ্য লবণ খাই, এটাকে পানির মধ্যে দিলে পরে এটা পানিতে দ্রবীভূত হয়ে যায়, সেই দ্রবীভূত পানি আমরা খাই। এখানে দেখা যাচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট পানিতে দিয়ে দ্রবণ তৈরি করা হয়েছে, দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে ইনজেকশন দেওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে পানি আছে, ডিস্টিল ওয়াটার আছে, ইনজেকশন আছে। এক্ষেত্রে আমরা পানি ব্যবহার করি। তাহলে বায়োলজিক্যাল বিক্রিয়ার দ্রাবক হিসাবে পানি ব্যবহৃত হয়। রান্নার কাজে ব্যবহৃত হয়। চিরন্তন সারা পৃথিবীতেই পানি রান্নার কাজে ব্যবহার করা হয়। এখানে ভাত রান্না করা হচ্ছে দেখা যাচ্ছে, এখানে সবজি পরিষ্কার করা হচ্ছে, সবগুলাতে আমরা মিঠা পানি ব্যবহার করতেছি। কৃষিকাজে ব্যবহৃত পানি দেখা যাচ্ছে, এখানে কৃষিকাজে পানি সরবরাহ করা হচ্ছে। এখানে মাটির নিচ থেকে পানি উত্তোলন করে ধান চাষের কাজে ব্যবহার করা হচ্ছে। এখানে সবজি চাষ করার জন্য সেচের মাধ্যমে পানি দেওয়া হচ্ছে। এখানেও পানি উঠানোর একটা ব্যবস্থা করা আছে সেচ কার্য পরিচালনা করার জন্য। মৎস্য চাষে ব্যবহৃত হয় পানি। এখানে চিংড়ি চাষে পানি ব্যবহার করা হয়। এখানে মাছ চাষ করে সেই মাছ জাল দিয়ে ধরা হচ্ছে। এখানে মাছ চাষ করা হয়েছে, এখানে মাছ ধরা হচ্ছে। সবগুলোর ক্ষেত্রেই পানি ব্যবহৃত হয়েছে মৎস্য চাষ করার জন্য। বয়লারের স্থায়িত্ব বৃদ্ধিতে শিল্প কারখানায় ব্যবহৃত হয়। বয়লার এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, সেই তাপটাকে প্রশমিত করার জন্য পানি ব্যবহার করা হয়। এখানে দেখা যাচ্ছে পানিটা বাষ্প আকারে উড়ে যাচ্ছে। ঠান্ডা পানি ব্যবহার করা হয়েছিল, তাপ বেশি হয়ে গেছে, পানিটা বাষ্প আকারে উড়ে যাচ্ছে, ফলে বয়লারের তাপমাত্রা কমে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে এখানে দেখা যাচ্ছে, এখানে একটা কন্ডেন্সার আছে, এখান দিয়ে ঠান্ডা পানি প্রবেশ করানো হয়, একদিক দিয়ে গরম পানি বের হয়ে যায়। ওয়াটার ইনলেট, ঠান্ডা পানি দিকে প্রবেশ করা হচ্ছে, এটা স্টিম আউটলেট, গরম পানি বের হয়ে যাচ্ছে, ফলে ভিতরে যন্ত্রটা ঠান্ডা থাকবে। সেখানে উত্তপ্ত করা হয়েছে, তরল পদার্থ বাষ্পে পরিণত হয়েছে। এখান দিয়ে আমরা ঠান্ডা পানি চালনা করলাম, ঠান্ডা পানি তরলের তাপটাকে শোষণ করে নিল, শোষণ করে নেওয়ার পরে এটা উত্তপ্ত হলো, উত্তপ্ত হয়ে বাষ্পে এটা চলে যাচ্ছে। তাহলে পানি তাপ শোষণ করে যন্ত্রপাতি স্থিতিশীলতা রক্ষা করতেছে, স্থায়িত্ব বৃদ্ধি করতেছে। কাপড় পরিষ্কার করতে পানি ব্যবহার করা হয়। কাপড়ের দাগ উঠাতে পানি ব্যবহৃত হয়। এবার আমরা দেখব পানির বিশুদ্ধতার মানদণ্ড। পানির প্রমাণ ও গুণগত মান নির্ণয়ে কিছু গুরুত্বপূর্ণ পরিমাপক বা চলক রয়েছে। পরিমাপক গুলো নিম্নরূপ: খরতা, পিএইচ, দ্রবীভূত অক্সিজেন, প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা, রাসায়নিক অক্সিজেন চাহিদা, মোট দ্রবীভূত কঠিন পদার্থ। পানির খরতা: যে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের বাইকার্বনেট, ক্লোরাইড ও সালফেট লবণ দ্রবীভূত থাকে তাকে ক্ষরপানি বলে। পানিতে অধিক পরিমাণ দ্বিধনাত্মক ক্যাটায়ন যেমন ক্যালসিয়াম 2+ আয়ন, ম্যাগনেসিয়াম 2+ আয়ন ও আয়রন 2+ আয়নের উপস্থিতির কারণে সৃষ্ট পানির বিশেষ ধর্মকে পানির ক্ষরতা বলে। পানির ক্ষরতার কারণে ক্ষরপানিতে সাবানের অপচয় হয়। পানির ক্ষরতা দুই প্রকার: স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতা: পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রন আয়নের Fe2+ আয়নের ক্লোরাইড ও সালফেট লবণ দ্রবীভূত থাকলে যে ক্ষরতা সৃষ্টি হয় তাকে পানির স্থায়ী ক্ষরতা বলে। অস্থায়ী ক্ষরতা: পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রন 2+ আয়নের বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকলে যে ক্ষরতা সৃষ্টি হয় তাকে পানির অস্থায়ী ক্ষরতা বলে। এবার আমরা ক্ষরপানির কিছু প্রভাব দেখব। এখানে দেখা যাচ্ছে স্কিন ফেটে যাচ্ছে, র্যাশ তৈরি হচ্ছে, চুলের মাথা আগা ফেটে গেছে, চামড়া খসখসে হয়ে গেছে,
পানির কলে এখানে আয়রন জমা হয়ে গেছে, এদিকেও দেখা যাচ্ছে আয়রন, বিভিন্ন ধাতব পদার্থ জমা হয়ে গেছে, সবগুলাই ক্ষর পানির প্রভাবে হয়েছে। পানির অস্থায়ী ক্ষরতা দূরীকরণ। পানির অস্থায়ী ক্ষরতা দূরীকরণ। অস্থায়ী ক্ষরতার পানিকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে বাইকার্বনেট লবণ তাপে বিয়োজিত হয়ে অদ্রবণীয় কার্বনেট রূপে অবক্ষিপ্ত হয়, তখন পানির অস্থায়ী ক্ষরতা দূর হয়ে যায়। বাইকার্বনেট লবণের কারণে পানির অস্থায়ীতা ক্ষরতা হয়। এই বাইকার্বনেট লবণকে তাপ দিয়ে উত্তপ্ত করলাম, বাইকার্বনেটটা বিয়োজিত হয়ে কার্বনেট লবণ, কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করলো। এই কার্বনেট লবণটা নিচে তলানি পড়বে, তলানি পড়ার মাধ্যমে ক্যালসিয়াম আয়নটা পানি থেকে চলে যাবে, ক্ষরতাও দূর হয়ে যাবে। এখানে ছবির মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি। এখানে দেখা যাচ্ছে এটা কেটলিতে ক্ষর পানি আছে, এটাকে উত্তপ্ত করা হচ্ছে। উত্তপ্ত করার কারণে এই কেটলির গায়ে দেখা যাচ্ছে নিচে কিছু লবণ জমা হচ্ছে। যে লবণটা জমা হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়রন অথবা ক্যালসিয়ামের কার্বনেট লবণ, যার কারণে পানির ক্ষরতা তৈরি হয়েছিল। সেই আয়নগুলা কার্বনেট লবণ হিসাবে কেটলির নিচে জমা হচ্ছে, ক্ষরতা চলে যাচ্ছে। পানির স্থায়ী ক্ষরতা দূরীকরণ। পানির স্থায়ী ক্ষরতা দূরীকরণের অনেকগুলো পদ্ধতি আছে। আমরা এখানে পারমুটিট প্রণালীটা আলোচনা করব। পারমুটিট হলো পানিতে দ্রবণীয় শোধক সোডিয়াম, অ্যালুমিনিয়াম, অর্থোসিলিকেট, সংকেত NaAlSiO4 × 3 অণু পানি। এটি প্রকৃতিতে জিওলাইট নামক খনিজ রূপে পাওয়া যায় এবং কৃত্রিম উপায়ে এটিকে প্রস্তুত করা যায়। ল্যাটিন পারমুটিট শব্দের অর্থ বিনিময়। পারমুটিটের ক্ষারীয় অংশ অর্থাৎ সোডিয়াম অংশ এবং ক্ষর পানিতে উপস্থিত লবণের ক্ষারকীয় অংশ অর্থাৎ ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম অংশের মধ্যে বিনিময় ঘটে, তাই জিওলাইটের নাম পারমুটিট রাখা হয়েছে। পারমুটিট প্রণালীতে পানির স্থায়ী ও অস্থায়ী উভয় প্রকার ক্ষরতা দূর করা যায়। লৌহ বা ইটের দ্বারা তৈরি খাড়া সিলিন্ডারের মাঝখানে পারমুটিট স্তর রাখা হয়। এর উপরে মিহি বালির স্তর প্রাথমিক ফিল্টার রূপে এবং পারমুটিটের নিচে নুড়ি পাথরের স্তর থাকে। উপর থেকে ক্ষর পানিকে ওই সিলিন্ডারের ভিতর দিয়ে চালনা করা হয়। ক্ষর পানি সোডিয়াম পারমুটিটের স্তরকে ভেদ করে আসার সময় সোডিয়াম পারমুটিটের ক্ষারীয় মূলক ও ক্ষর পানির লবণের ক্ষারীয় মূলকের মধ্যে বিনিময় ঘটে। তখন ক্ষর পানির ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রন লবণ পরিবর্তিত হয়ে সোডিয়াম লবণে পরিণত হয় এবং সোডিয়াম পারমুটিট রূপান্তরিত হয়ে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পারমুটিটে পরিণত হয়। ফলে পানির ক্ষরতা দূর হয়, ক্ষর পানি মৃদু পানিতে পরিণত হয়। এবার আমরা ছবির মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। এখানে বালুর স্তরটাকে দেখানো হয় নাই। প্রথমে বালুর স্তর থাকবে, তারপরে পারমুটিট বা জিওলাইটের স্তর, তারপরে নুড়ি পাথরের স্তর থাকবে। এবার উপর থেকে আমরা ক্ষর পানি চালনা করব। ক্ষর পানি উপর থেকে চালনা করলে বালুর স্তরের মধ্যে, পানির মধ্যে যদি কোনো বড় ধরনের কণা থাকে সেটা বালুর স্তরে আটকা পড়বে। বালুর স্তরে আটকা পড়ার পরে ক্ষর পানিটা যখন জিওলাইট স্তরে আসবে, তখন জিওলাইট স্তরে আসার পরে পানির মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আয়রনের কারণে পানির ক্ষরতা তৈরি হয়েছিল। সেই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আয়রন পারমুটিটের সোডিয়াম অংশের সাথে বিক্রিয়া করে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম পারমুটিট ক্যালসিয়াম পারমুটিটে পরিণত হয়ে যাবে, অথবা সোডিয়াম পারমুটিট ম্যাগনেসিয়াম লবণের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম পারমুটিট অথবা আয়রনের লবণের সাথে বিক্রিয়া করে আয়রন পারমুটিটে পরিণত হয়ে এই জিওলাইট স্তরে থেকে যাবে। আমরা এর নিচে যে পানি পাবো সেটাই হচ্ছে সফট ওয়াটার, অর্থাৎ ক্ষরতা মুক্ত পানি। এরকম ভাবে পানির ক্ষরতা, অস্থায়ী এবং স্থায়ী ক্ষরতা দুটোই আমরা দূর করতে পারবো। পানির পিএইচ। দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। সমীকরণ আকারে লিখলে পিএইচ সমান -log of concentration of hydrogen ion। পিএইচ দ্বারা পানির অম্লত্ব ও ক্ষারকত্ব নির্ণয় করা যায়। পানির পিএইচ নিয়ন্ত্রণে থাকা অত্যন্ত জরুরি। নিচের সারণীতে বিভিন্ন পানির পিএইচ এর মান দেওয়া হলো। মৃদু পানির পিএইচ এর মান সাধারণত 5.3 থেকে 7.4 এর মধ্যে থাকে। ক্ষর পানির পিএইচ এর মান 7.5 থেকে 8.8 এর মধ্যে থাকে। সামুদ্রিক পানির পিএইচ এর মান 8.2 থেকে 9.2 এর মধ্যে থাকে। এসিড দ্বারা দূষিত পানির পিএইচ এর মান 2.2 থেকে 4.8 এর মধ্যে থাকে। ক্ষার দ্বারা দূষিত পানির পিএইচ এর মান 8.5 থেকে 9.5 এর মধ্যে থাকে। পানি একটা নিরপেক্ষ পদার্থ, এর মধ্যে যদি কোনো উপদ্রব্য না থাকে তাহলে পানির পিএইচ এর মান সাধারণত 7 থাকে। দ্রবীভূত অক্সিজেন। এক বায়ুচাপে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ পানিতে মিশ্রিত থাকা অক্সিজেনকে দ্রবীভূত অক্সিজেন বলে। পানির গুণগত মান নির্ণয়ের জন্য দ্রবীভূত অক্সিজেন একটি উৎকৃষ্ট প্যারামিটার।
সকল জলজ প্রাণীর জীবন ধারণের জন্য পানিতে দ্রবীভূত অবস্থায় অক্সিজেনের উপস্থিতি অত্যন্ত প্রয়োজনীয়। দ্রবীভূত অবস্থায় ন্যূনতম পরিমাণ অক্সিজেন পানিতে না থাকলে পানিতে কোনো প্রাণী বা উদ্ভিদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। জলজ জীব বেঁচে থাকার জন্য দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ 4.6 মিলিগ্রাম পার লিটার হওয়া উচিত। এর কম হলে পানি দূষিত হয়। পানির DO এর মান নির্ণয়। অক্সিজেন সেন্সরযুক্ত ইলেকট্রোডকে পানিতে ডুবিয়ে মিটারে DO এর মান জানা যায়। এছাড়া উইঙ্কলার আয়োডোমেট্রিক পদ্ধতিতে পানির DO নির্ণয় করা যায়। সারফেস ওয়াটারে DO এর মান 5 ppm এর সীমানায় বা এর উপরে থাকতে হয় এবং নদীর মোহনায় পানিতে DO এর মান 6 ppm এর বেশি থাকে। এখানে প্রথমে আমরা যে ছবিটা দেখছি সেখানে অক্সিজেন সেন্সরযুক্ত ইলেকট্রোডকে পানিতে ডুবিয়ে DO পরিমাপ করা হচ্ছে। পরের যে ছবিটাতে আমরা দেখছি এটাতে উইঙ্কলার আয়োডোমেট্রিক পদ্ধতিতে পানির DO নির্ণয় করা হচ্ছে। এই দুটা পদ্ধতিতে আমরা পানির DO নির্ণয় করতে পারবো। পানির DO এর গুরুত্ব। নদী ও পুকুরের পানিতে জৈব বস্তুর পচনের ফলে পানির DO কমে যায়, তখন বায়ুজীবী জলজ প্রাণী মারা যায়। কিন্তু অবায়ুজীবী জলজ উদ্ভিদ ও কিছু ব্যাকটেরিয়া ওই পানিতে বৃদ্ধি পায় এবং ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে মাছ মারা যায়। পানিতে DO এর মান কম হলে পচনশীল জৈব বস্তুর অসম্পূর্ণ জারণ ঘটে, ফলে পানিতে মিথেন, হাইড্রোজেন সালফাইড, ফসফিন ও অ্যামিন জাতীয় যৌগ উৎপন্ন হয়। তখন ওই দূষিত পানি দুর্গন্ধ ছড়ায়। পয়ঃবর্জ্য, মলমূত্র, শিল্প কারখানার তরল বর্জ্য, পচনশীল বর্জ্যরূপে পানির DO এর মান হ্রাস করে। সারফেস ওয়াটারের DO এর মান 5 ppm এর কম হলে বায়ুজীবী জলজ প্রাণী কমে গিয়ে অবায়ুজীবী উদ্ভিদ ও প্রাণী বেড়ে যাবে। এর ফল প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। তখন বিষাক্ত গ্যাস ও অস্বাস্থ্যকর গন্ধ ছড়িয়ে পড়ে। পানির DO এর মান নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে। 1 নাম্বার, তাপমাত্রা বৃদ্ধি পেলে পানির DO হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধি করলে পানিতে দ্রবীভূত অক্সিজেন খুব দ্রুত পানি থেকে বের হয়ে চলে যায়, ফলে DO এর মান হ্রাস পায়। পানিতে সালোক সংশ্লেষী উদ্ভিদের সংখ্যা যত বাড়ে পানির DO তত হ্রাস পায়। পানিতে জৈব পদার্থ এবং জীবাণুর সংখ্যা যত বেশি হয় পানির DO তত হ্রাস পায়। পানিতে যত বেশি ঢেউ হবে পানির DO তত হ্রাস পাবে। পৃথিবীর কোন স্থানে নিম্নচাপ হলে পানির DO হ্রাস পায়। পৃথিবীর কোন স্থানে চাপ বেড়ে গেলে পানির DO বৃদ্ধি পায়। বায়ু প্রবাহ যত বাড়ে পানির DO ততই বৃদ্ধি পায়। পানির DO এর বৈশিষ্ট্য। এটি পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ নির্দেশ করে। এর পরিমাণ ppm বা মিলিগ্রাম পার লিটার এককে প্রকাশ করা হয়। এর উৎস হলো বায়ুস্থ অক্সিজেন ও পানিস্থ জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ। পানযোগ্য পানির DO এর স্ট্যান্ডার্ড মান হলো 6 ppm। মাছ ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য DO এর মান হলো 5 ppm। মাত্রাতিরিক্ত DO পানির পাইপের ক্ষয় করে। BOD বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। BOD নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নমুনার পানির প্রতি লিটারে বিদ্যমান জৈব দূষক পদার্থকে সম্পূর্ণরূপে জারিত করতে যত মিলিগ্রাম অক্সিজেন দরকার হয় তাকে ওই পানির BOD বলে। BOD নির্ণয়। BOD নির্ণয়ের জন্য নির্দিষ্ট পরিমাণ পানির নমুনার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় DO নির্ণয় করা হয়। আমরা আগে DO নির্ণয়ের পদ্ধতি আলোচনা করছি। অক্সিজেন সেন্সরযুক্ত ইলেকট্রোড দিয়ে আমরা DO নির্ণয় করতে পারবো। এটিকে বলা হবে ইনিশিয়াল DO। পরবর্তীতে ওই পানিকে অক্সিজেন দ্বারা সম্পৃক্ত করে 5 দিন পর পুনরায় DO নির্ণয় করা হয়। এটিকে বলে ফাইনাল DO। এই দুই DO এর পার্থক্যই ওই নমুনা পানির BOD। অর্থাৎ 5 দিন পরে যখন আমরা DO পরিমাপ করব তখন পানির মধ্যে পচনযোগ্য যে জৈব পদার্থ ছিল সেটা পচে গেছে, ফলে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। যতটুকু কমে গেল সেটা ওই জৈব পদার্থকে জারিত করার জন্য পচনের জন্য ব্যবহৃত হয়েছে। এই পরিমাণটাই হচ্ছে ওই পানির BOD। এরকম ভাবে আমরা পানির BOD নির্ণয় করতে পারি। এখানে অক্সিজেন সেন্সর ব্যবহার করে পানির DO নির্ণয় করা হচ্ছে। দুইটা DO এর পার্থক্য থেকে আমরা পানির BOD বের করতে পারবো। BOD এর বৈশিষ্ট্য। এটি পানির প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা নির্দেশ করে। BOD এর উচ্চ মান অধিক মাত্রায় পানি দূষণ নির্দেশ করে। BOD ও DO এর সম্পর্ক
ব্যস্তানুপাতিক, অর্থাৎ বিওডি এর মান বাড়লে ডিও এর মান কমবে, বিওডি এর মান কমলে ডিও এর মান বাড়বে। বিওডি এর মানের প্রেক্ষিতে পানির উৎকর্ষতা, বিওডি এর মান ppm এককে পানির অবস্থা। বিওডি এর মান যদি 1 হয় খুবই ভালো পানি, বিওডি এর মান 2 হলে ভালো পানি, 3 হলে মোটামুটি ভালো পানি, 10 হলে খারাপ পানি, 20 হলে খুবই খারাপ পানি, যেটাকে আমরা জঘন্য পানি বলে থাকি। সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নমুনা পানির প্রতি লিটারে বিদ্যমান জৈব ও অজৈব দূষক পদার্থকে সম্পূর্ণরূপে জারিত করতে যত মিলিগ্রাম অক্সিজেন দরকার হয় তাকে ওই পানির সিওডি বলে। সিওডি নির্ণয়ের মূলনীতি: বর্জ্য পানিতে বিদ্যমান জৈব এবং অজৈব উভয় শ্রেণীর দূষণের মাত্রা সিওডি পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়। সাধারণত অম্লীয় মাধ্যমে সালফ্রিক অ্যাসিড ব্যবহার করে একটি শক্তিশালী জারক, প্রধানত পটাশিয়াম ডাইক্রোমেটের দ্বারা নমুনা পানিতে উপস্থিত জৈব এবং অজৈব দূষক সমূহকে জারিত করা হয়। সিওডি নির্ণয়ের সময় একটি নির্দিষ্ট পরিমাণ নমুনা পানিতে প্রয়োজনের চেয়ে কিছুটা অতিরিক্ত কিন্তু জানা পরিমাণে জারক যোগ করা হয়। একটি নির্দিষ্ট সময়, সাধারণত 2-3 ঘন্টা পর, নমুনা পানিতে উপস্থিত দূষক পদার্থের জারণ সম্পূর্ণ হলে পানিতে থেকে যাওয়া জারক পদার্থের পরিমাণ নির্ণয় করে পানিতে অজৈব এবং জৈব যৌগের দূষণের মাত্রা নির্ণয় করা হয়। টাইট্রেশন পদ্ধতিতে উপযুক্ত নির্দেশক, সাধারণত স্টার্চ দ্রবণ পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে ব্যবহার করে সিওডি নির্ণয় করা হয়। নিচে আমরা ছবির মাধ্যমে দেখার চেষ্টা করব সিওডি কিভাবে নির্ণয় করা যায়। এখানে নমুনা পানি, নির্দিষ্ট পরিমাণ পানি নেওয়া আছে, এর মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করব। অ্যাসিডিক করার জন্য আমরা সালফ্রিক অ্যাসিড দিব সামান্য পরিমাণে। এরপরে বুরেটের মধ্যে আমরা অ্যামোনিয়াম সালফেট নিব, অ্যামোনিয়াম সালফেট নিয়ে এটাকে টাইট্রেশন করব। টাইট্রেশন করলে কতটুকু পটাশিয়াম ডাইক্রোমেট অবশিষ্ট রয়ে গেল সেটার পরিমাণ নির্ণয় করে আমরা সিওডি নির্ণয় করতে পারবো। সিওডি এর মান সবসময় বিওডি অপেক্ষা বেশি হয়। সিওডির সংজ্ঞা থেকে আমরা জানি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নমুনা পানির প্রতি লিটারে বিদ্যমান জৈব ও অজৈব দূষক পদার্থকে সম্পূর্ণরূপে জারিত করতে যত মিলিগ্রাম অক্সিজেন দরকার হয় তাকে ওই পানির সিওডি বলে। এখানে আমরা জৈব এবং অজৈব দূষক পদার্থকে সম্পূর্ণরূপে জারিত করব, যে পরিমাণ অক্সিজেন লাগবে সেটি সিওডি। আর বিওডির সংজ্ঞা থেকে জানি, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নমুনা পানির প্রতি লিটারে বিদ্যমান জৈব দূষক পদার্থকে সম্পূর্ণরূপে জারিত করতে যত মিলিগ্রাম অক্সিজেন দরকার হয় তাকে ওই পানির বিওডি বলে। যেহেতু জৈব এবং অজৈব উভয় প্রকার পদার্থের জারণের জন্য ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ হচ্ছে সিওডি, আর শুধুমাত্র জৈব পদার্থের জারণের জন্য ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ হচ্ছে বিওডি, তাই সিওডি এর মান বিওডি অপেক্ষা সবসময় বেশি হবে, কারণ এখানে অজৈব পদার্থকে জারিত করতে যতটুকু অক্সিজেন লাগলো বিওডি অপেক্ষা সেই পরিমাণ অক্সিজেনই বেশি লাগছে, অর্থাৎ সিওডি এর মান সেই পরিমাণই বেশি হবে। তাই আমরা বলতে পারি সিওডি এর মান সবসময় বিওডি অপেক্ষা বেশি হবে। বিওডি ও সিওডি এর মধ্যে পার্থক্য: নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নমুনা পানির প্রতি লিটারে বিদ্যমান জৈব দূষক পদার্থকে সম্পূর্ণরূপে জারিত করতে যত মিলিগ্রাম অক্সিজেন দরকার হয় তাকে ওই পানির বিওডি বলে। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নমুনা পানির প্রতি লিটারে বিদ্যমান জৈব ও অজৈব দূষক পদার্থকে সম্পূর্ণরূপে জারিত করতে যত মিলিগ্রাম অক্সিজেন দরকার হয় তাকে ওই পানির সিওডি বলে। বিওডি পরীক্ষা সম্পন্ন করতে 5 দিন সময় লাগে। সিওডি পরীক্ষা সম্পন্ন করতে সাধারণত 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। বিওডি দ্বারা শুধুমাত্র জৈব দূষকের মাত্রা নির্ণয় করা হয়, সিওডি দ্বারা জৈব ও অজৈব উভয় দূষকের মাত্রা নির্ণয় করা হয়। জারক হিসাবে অণুজীব ব্যবহার করা হয়, জারক হিসাবে পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা হয়। টিডিএস, টোটাল ডিজলভড সলিড, পানিতে বিদ্যমান সর্বমোট দ্রবণীয় কঠিনকে সংক্ষেপে টিডিএস বলে। পানিতে যে পরিমাণ কঠিন পদার্থ দ্রবীভূত থাকে সে পরিমাণকে বলে টিডিএস। বাংলাদেশের পানিতে টিডিএস এর সহনীয় মাত্রা হলো 2100 ppm। কোনো পানিতে টিডিএস এর পরিমাণ বেশি হলে সে পানি ব্যবহারের উপযোগী নয়। টিডিএস নির্ণয়ের মূলনীতি: প্রথমে ভর মাপন পাত্রের ভর পরিমাপ করা হয়, এরপর নির্দিষ্ট পরিমাণ পানিকে ফিল্টার দ্বারা ভালোভাবে ছেঁকে ভর মাপন পাত্রে নিয়ে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পীভূত করা হয়।
এবার ভর মাপন পাত্রের ভর পুনরায় মাপা হয়, এই দুই ভরের পার্থক্যই হচ্ছে টিডিএস। অর্থাৎ দ্বিতীয় ভর থেকে প্রথম ভর বাদ দিব, যে পরিমাণ বেশি হবে সেই পরিমাণই হচ্ছে দ্রবীভূত কঠিন পদার্থ বা টিডিএস। টিডিএস কমানোর উপায়: পানিতে ক্যাটায়ন যুক্ত করে কোয়াগুলেশনের মাত্রা বৃদ্ধি করে টিডিএস কমানো যায়। পানিতে ফিটকিরি যোগ করে পানির টিডিএস কমানো যায়। কার্বন দ্বারা ফিল্টার করার মাধ্যমে পানির টিডিএস কমানো যায়। বিপরীত অভিস্রবণ প্রক্রিয়ায় পানির টিডিএস কমানো যায়। পানির তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে টিডিএস কমানো যায়। পানির টিডিএস এর মান নির্ণয়: এখানে একটা ইলেকট্রিক ব্যালেন্স দেখা যাচ্ছে, এখানে একটা পাত্র দেখা যাচ্ছে। প্রথমে আমরা খালি পাত্রের ওজন নিব। ওজন নেওয়ার পরে আমরা এই খালি পাত্রের মধ্যে আমাদের নমুনা পানি ফিল্টার পেপার দ্বারা ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পরে এটাকে আমরা উত্তপ্ত করব। উত্তপ্ত করলে এখান থেকে পানি বাষ্পাকারে চলে যাবে। পানি বাষ্পাকারে চলে যাওয়ার পরে যে তলাইনটা থাকবে সেটাকে আমরা ওভেনে দিয়ে শুকাবো। শুকানোর পরে এটাকে আমরা শীতল করব, ডেসিকেটরে না শীতল করব। ডেসিকেটরে শীতল করার পরে এই পাত্রটার পদক্ষেপযুক্ত পাত্রটার পুনরায় আমরা ওজন নেব। এটা হচ্ছে W2, প্রথম ওজন ছিল W1। W2 মাইনাস W1 যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে নমুনা পানির টিডিএস। এরকম ভাবে আমরা টিডিএস নির্ণয় করতে পারবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত পানির গ্রহণযোগ্য মাত্রা। পানির বৈশিষ্ট্য: বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত মান। ক্ষরতা বা ক্যালসিয়াম কার্বনেট এটা 500 ppm হতে হবে। পিএইচ 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকতে হবে। ডিও 5 থেকে 6 ppm এর মধ্যে থাকতে হবে। বিওডি 6 ppm এর মধ্যে থাকতে হবে। সিওডি 10 ppm এর মধ্যে থাকতে হবে। টিডিএস 500 ppm এর মধ্যে থাকতে হবে। আজকে আমরা যা আলোচনা করলাম তার উপরে ছোট একটা মূল্যায়ন হবে। এখানে 6টি প্রশ্ন আসবে, তোমরা প্রশ্নের উত্তরগুলো লিখে নিবে। সাথে সাথে আমি প্রশ্ন দেখাচ্ছি, তোমরা খাতায় উত্তরগুলো লিখে ফেলবে। 1 নম্বর প্রশ্ন: অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কোন লবণ? 2 নম্বর প্রশ্ন: পারমুটিক শব্দের অর্থ কি? 3 নম্বর প্রশ্ন: খুবই ভালো পানির বিওডি কত? 4 নম্বর প্রশ্ন: পানযোগ্য পানির ডিও কত? 5 নম্বর প্রশ্ন: আকরিক হিসাবে পারমুটিটের নাম কি? 6 নম্বর প্রশ্ন: কোনটির মান বেশি, বিওডি না সিওডি? উত্তরগুলো তোমরা খাতায় লিখে ফেলো। এবার আমি উত্তর বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও কার কয়টা হলো। অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কোন লবণ? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের বাইকার্বনেট লবণ। পারমুটিক শব্দের অর্থ কি? বিনিময়। খুবই ভালো পানির বিওডি কত হয়? 1 ppm। পানযোগ্য পানির ডিও কত? 6 ppm। আকরিক হিসাবে পারমুটিটের নাম কি? জিওলাইট। কোনটির মান বেশি, বিওডি না সিওডি? সিওডির মান সবসময় বিওডি অপেক্ষা বেশি হয়। আজ যা কিছু শিখলাম: মিঠা পানির গুরুত্ব সম্পর্কে জানলাম, ক্ষরতা সম্পর্কে জানলাম, পিএইচ সম্পর্কে জানলাম, দ্রবীভূত অক্সিজেন সম্পর্কে জানলাম, প্রাণ রাসায়নিক অক্সিজেন চাহিদা সম্পর্কে জানলাম, রাসায়নিক অক্সিজেন চাহিদা সম্পর্কে জানলাম, মোট দ্রবীভূত কঠিন সম্পর্কে জানলাম। হোমওয়ার্ক: বিওডি 5 নির্ণয় করার পদ্ধতি বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা রেডি করে রাখবে। নেক্সট ডে পানি দূষণ নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আমরা পানি দূষণ নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।